আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনার পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা এবং আমি ফারজানা তানিম। এবার বিস্তারিত। সবকিছু প্রস্তুত, এখন নির্বাচন করতে বেশি সময় লাগবে না, তাই চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচনের উদ্যোগ নিতে সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তত বাড়ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দুপুরে রাজধানী গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটি সভার বিষয়ে তুলে ধরতেই দলের মহাসচিবের এই সংবাদ সম্মেলন। তিনি বলেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব, নির্বাচন কমিশনের প্রস্তুতি সব মিলিয়ে এই বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। গণতান্ত্রিক পথকে বাধাগ্রস্ত না করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। নির্বাচন পেছানোর চিন্তা যুক্তিযুক্ত হবে না বলেও জানান তিনি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে, তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জামায়াতের সাথে বিএনপির মতপার্থক্য নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যুগপৎ আন্দোলন করছেন, আপনার বাম দল, ডান দল যতগুলো আছে সবাই ইতিমধ্যে আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে। আমরা যদিও আমাদের সঙ্গে নাই, তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন। আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। পার্থক্য তো দেখছি না। ভারতের সাথে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। জুলাই 9 প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের সময় নিয়ে যে ধারণা দিয়েছেন সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ইউএনডিপির আবাসিক সমন্বয়ক গায়েন লুইস বলেন, নির্বাচন কবে হবে এবং কিভাবে হবে তা বাংলাদেশ সরকার নির্ধারণ করবে। ইউএনডিপি ভালো নির্বাচন চায়, তাই কারিগরি, প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ে সহযোগিতা করবে। আতিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ইউএনডিপি 6 সদস্যের প্রতিনিধি দল বেলা 11টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 কমিশনার ও কমিশন সচিব সহ নির্বাচন পরিচালনা বিভাগের সঙ্গে আলাদা বৈঠক করেন। ইউএনডিপির আবাসিক সমন্বয়ক জানান, সুন্দর নির্বাচনের জন্য কারিগরি দিক সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবেন তারা। আগামী জাতীয় নির্বাচন কখন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব। এ লক্ষ্যে আমাদের সমীক্ষা প্রতিনিধি দল কাজ করবে। জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব, বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন। এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। সহযোগিতাটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল এবং আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে অ্যাসপেক্টটা এবং প্রশিক্ষণ, যত আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হতে পারে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের হতে পারে, আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের হতে পারে। নিজেদের সক্ষমতা সম্পর্কে ইউএনডিপি প্রতিনিধি দলকে অবহিত করেছে নির্বাচন কমিশন। ধন্যবাদ আপনাদেরকে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সব বিনিয়োগ সংস্থাকে এক জায়গায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
একই সঙ্গে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিকার ইস্যু আগামী মাসের প্রথম দিকে সমাধান করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং সহ বেশ কয়েকজন শীর্ষ বিদেশি বিনিয়োগকারী সাক্ষাৎ করতে আসলে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। কিহাক সাং এ সময় বেশ কিছু বিষয় উত্থাপন করেন, যেগুলো বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলে তিনি মনে করেন। বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতের সাথে বঙ্গভবনের সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। কুয়েত ও কসোভোর রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়েম আব্দুল ওয়াহাব হামাদা। এ সময় বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে নতুন রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তরুণদের বাদ দিয়ে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারাই ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে, যে মিডিয়া কাজ করবে, তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা ৫ আগস্ট তা চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী জাহিলিয়াতের শাসন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল ৫ই আগস্ট। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে, অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের রায় আগামীকাল। আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে ৫ বছর ও তারেক রহমান সহ সব আসামিকে ১০ বছরের সাজা দেন বিচারিক আদালত। এরপর দুদকের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। আপিল শুনানিতে মামলার এফআইআরে ভুল ছিল বলে যুক্তিতর্ক উপস্থাপন করেন বেগম জিয়ার আইনজীবীরা। রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে এই সাজা দেয়া হয়েছিল উল্লেখ করে আপিলের রায়ে বেগম জিয়া ও তারেক রহমান সহ সবাই খালাস পাবেন বলে আশা করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। সেই সময় সেটা করা হয় নাই। তৎকালীন রেজিমের যে আদালত ছিল সেই আদালতের কিছু কিছু বিচারক একটা রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেছে নিয়েছিলেন। এবার বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সবশেষ মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় কারামুক্তিতে কোনো বাধা নেই এ বিএনপি নেতার। জিয়ার পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলায় বাবরকে জড়ানো হয় বলে জানান তার আইনজীবী। অরণ্য গুফরের রিপোর্টে দেখুন বিস্তারিত। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে জব্দ করা হয় ১০ ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় আলাদা ২টি মামলা করা হয়। এর মধ্যে লুৎফুজ্জামান বাবর সহ ১৪ জনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান মামলায় ফাঁসির দণ্ড দেয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল ১। অস্ত্র মামলায় ডেট রেফারেন্স ও আপিল শুনানিতে ১৪ আসামির মধ্যে বাবর সহ ৫ জনকে খালাস দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। ৪ জনের মৃত্যুজনিত নিষ্পত্তি এবং সাজা কমিয়ে উলফা নেতা পরেশ বড়ুয়া ১৪ বছর ও ৪ জনকে ১০ বছর করে সাজা দিয়েছে হাইকোর্ট। ওনার বিরুদ্ধে ২টা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ। একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় ৫ জন ব্যক্তিকে
অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল। তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন, সব কাজের সঙ্গে জড়িত ছিলেন। এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন। এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গেল 18 ডিসেম্বর খালাস পান বাবর। এতে করে তার সব মামলা নিষ্পত্তি হয়ে গেল। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। বাবরের খালাসের সংবাদে সুপ্রিম কোর্ট চত্বরে আনন্দ মিছিল করে সমর্থক ও দলীয় কর্মীরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। উন্নতির পথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের ফিজিওথেরাপি দেওয়ার পর কিছুটা হাঁটাচলাও করতে পারছেন তিনি। পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়াও এখন অনেকটা উজ্জীবিত, প্রাণবন্ত। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেন, আগের চেয়ে বেশি উন্নতি হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের। শুক্রবার থেকে নতুন পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। লন্ডনে এখন তুষারপাত না হলেও কনকনে ঠান্ডায় জমে যাওয়ার মতো পরিস্থিতি। এমন অবস্থায় ভোর না হতেই ব্যস্ততা শুরু হয়ে যায় লন্ডনের কিংস্টন শহরে তারেক রহমানের বাড়িতে। ভোর থেকে শুরু হওয়া সেই ব্যস্ততা কাটে না রাতেও। হাসপাতালে ভর্তি মায়ের সেবায় প্রতিদিন স্ত্রী কন্যা সহ হাসপাতালে ছুটছেন ছেলে তারেক রহমান। মায়ের শিয়রের পাশে বসে পরম যত্নে খাইয়ে দেন সঙ্গে আনা ডাক্তারের অনুমোদিত খাবার। মা ছেলের এই সময়টুকু কেটে যায় পারিবারিক ও রাজনৈতিক নানা স্মৃতিচারণায়। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালে একা একা হাঁটাচলা করছেন, কথা বলছেন অনেকের সঙ্গে। বলা চলে পুরোপুরি চিকিৎসা শুরু না হলেও লন্ডনে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাছে যায়, সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন। এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। গদিচ্যুত আওয়ামী লীগের রোষানলে পড়ে 7.5 বছর পর মায়ের সান্নিধ্য পাননি তারেক রহমান। কিন্তু মাকে কাছে পেয়ে পুত্র দায়িত্ব বিন্দুমাত্র ঘাটতি রাখছেন না তিনি। লন্ডনে অবস্থানরত জিয়া পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, ক্লিনিকে মায়ের পাশে দেখা তারেক রহমান একেবারেই যেন অন্য কেউ। সবকিছুর ঊর্ধ্বে তিনি এখন শুধুই মা অন্তঃপ্রাণ এক সন্তান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নিবন্ধন বাতিলের বিরুদ্ধে জামাত ইসলামের দায়ের করা আপিলের পরবর্তী শুনানি 21 জানুয়ারি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আজ তৃতীয় দফা শুনানিতে জামায়াতের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট শিশির মনির। এর আগে 3 ডিসেম্বর ও 10 ডিসেম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হয়। জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন তরিকত ফেডারেশনের মহাসচিব সহ 25 জন। দীর্ঘ প্রক্রিয়ার পর 2013 সালের 1 আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নিবন্ধনকে অবৈধ বলে রায় দেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। সে বছরই নভেম্বরে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। গেল বছরের 22 অক্টোবর প্রধান বিচারপতির নির্দেশে আপিল পুনরুজ্জীবন এবং 3 ডিসেম্বর শুনানি শুরু হয়। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ তার পরিবারের নামে থাকা 68টি ব্যাংক হিসেব ও 16টি সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এই দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুরকে আটক করেছে দুদক। আরও জানাচ্ছেন আতিক রহমান। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নামে 60 কাঠা প্লটের অস্তিত্ব পায় দুর্নীতি দমন কমিশন। প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করে দুদক। মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তা সহ 15 জনকে আসামি করা হয়েছে। সজীব আহমেদ ওয়াজেদ জয় জনাব শেখ হাসিনা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে
অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ তার পরিবারের নামে থাকা 68টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। পাশাপাশি তাদের 16টি সম্পত্তি জব্দেরও আদেশ দেওয়া হয়। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের সহযোগিতার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরকে আটক করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে আটকের পর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে এনহ্যান্সিং ডিজিটাল অ্যান্ড ইকোনমি প্রকল্পে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আগারগাঁও তথ্য প্রযুক্তি অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। প্রকল্পে বেশ কিছু অনিয়ম পেয়েছে দুদক। এই প্রকল্পের বাজেট প্রথমে ছিল 2541 কোটি টাকা, তারপর এটা সংশোধন করে প্রায় 2800 কোটি টাকার উপরে করা হয়েছে। 5 বছর মেয়াদী যে প্রকল্পটা, এর মধ্যে 3 বছর অতিবাহিত হওয়ার পরও মাত্র 13-14% কাজ সম্পাদন হওয়াটা একটু বিলম্বই। এগুলো নিয়ে পর্যালোচনা করে আমরা কমিশন বরাবর শীঘ্রই রিপোর্ট প্রদান করব। এছাড়া গুলশানে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়েও অভিযান চালিয়েছে দুদকের একটি দল। আতিকা রহমান, RTV, ঢাকা। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে মিটিংয়ের বিষয়ে আলোচনা হবে। দুপুরে ময়মনসিংহের সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জাহাঙ্গীর আলম আরও বলেন, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। সে ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সকালে রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মূল পর্বের খেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন সাবেক এই ফুটবলার। তিনি জানান, দেশের প্রান্তিক অঞ্চল থেকে উপজেলা পর্যায়ে সব ধরনের খেলার মাঠগুলো সংস্কার করে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। সংবাদ শেষ করব সাকরাইন উৎসবের খবর দিয়ে। বাংলা পঞ্জিকা অনুসারে আজ পৌষ মাসের শেষ দিন বা পৌষ সংক্রান্তি। প্রতি বছরের মতো এবছরও পুরান ঢাকার মানুষ এদিনে সাকরাইন উৎসব পালন করছে। পুরান ঢাকার আকাশ জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল ঘুড়ির আনাগোনা। ঐতিহ্যবাহী এই উৎসবে পুরান ঢাকার শাঁখারী বাজার, নারিন্দা, ওয়ারি এলাকার প্রতিটি বাড়ির ছাদে সবাই মেতেছেন ঘুড়ি খেলায়, সঙ্গে ছিল গান বাজনা। সন্ধ্যার পর আলোকসজ্জা ও আতশবাজিতে ছেয়ে গেছে পুরান ঢাকার আকাশ। কিশোর কিশোরীদের হৈ হুল্লোড় চললেও বিগত বছরগুলোর তুলনায় এবারের চিত্র কিছুটা ভিন্ন। এবার উৎসবে উদ্দীপনা কিছুটা কম। সাকরাইন উৎসবের খবর জানাতে পুরান ঢাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, আমরা সংবাদে যেমনটি জানছিলাম যে এবার সাকরাইন উৎসবের চিত্র কিছুটা ভিন্ন, সেই ভিন্নতাটুকু কি একটু জানাবেন? আর সাকরাইন উৎসবকে ঘিরে যারা ওখানে পুরান ঢাকার বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? তানি, উৎসাহ উদ্দীপনা বেশ ভালোই রয়েছে, কিন্তু শুরুতেই বলে রাখি যে প্রতি বছর যেরকম ধুমধাম আয়োজনে ডিজে পার্টি বাজিয়ে এই পৌষ সংক্রান্তি আয়োজন করা হয় এবং পালিত হয়, এবার তার কিছুটা ভিন্নতা রয়েছে।
আমরা শুনেছি যে মসজিদে খুতবায় বলে দেওয়া হয়েছে যে এবার সেটি করা যাবে না, ডিজে করা যাবে না, আতশবাজি করা যাবে না। সেই কারণে এবার বলা চলে যে 10% বাড়ির ছাদে এই আয়োজন হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে লাইটিং জ্বলছে। এই মুহূর্তে কিন্তু আজান হয়েছে এবং নামাজ হচ্ছে, যে কারণে কিছুটা শিথিল রয়েছে এখানকার আনুষ্ঠানিকতা। তবে নিষেধাজ্ঞা থাকলেও একেবারেই যে হচ্ছে না তা নয়। এই মুহূর্তে নামাজের কারণেই আসলে আতশবাজি বন্ধ রয়েছে এবং ডিজে পার্টির যে গান নাচ সেগুলো বন্ধ রয়েছে। আমরা দেখেছি হাতে গোনা অল্প কিছু বাড়ির ছাদে এটি হচ্ছে এবং ক্ষণে ক্ষণে সেগুলোর লাইট জ্বলে উঠছে, নাচ হচ্ছে, ডিজে পার্টিতে ড্যান্স হচ্ছে, সেই আওয়াজগুলোই ভেসে আসছিল, এটি আমরা দেখছি। কিন্তু এখনও আজানের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন এই এলাকায় আজান হচ্ছে। আমরা পুরান ঢাকার ডালপট্টি এলাকায় রয়েছি। এখান থেকে আমরা যে ভিউ দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়েই আসলে এই পুরো এলাকা জুড়েই এই আয়োজনের একটি আমেজ রয়েছে, কিন্তু নিষেধাজ্ঞা থাকার কারণে সেটি এবার সেইভাবে জাঁকজমকপূর্ণভাবে হয়নি। আমরা যারা এখানে প্রবীণ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডিজে পার্টির যে বিষয়টি সেটি আসলে তাদের সময়ে ছিল না। এটি কালের পরিক্রমায় অল্প কিছুদিন, কয়েক বছর আগে থেকে এটি শুরু হয়েছে এবং এই পৌষ সংক্রান্তির যে সার্বজনীনতা রয়েছে সেই সার্বজনীনতাকে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে ওয়েস্টার্ন কালচারের কারণে। তারা যে তারা পিঠা এবং ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে যে অনুষ্ঠান পালন করতেন সেটি আসলে যেন ফিরে আসে এই নতুন প্রজন্মের কাছে। এমন বাদল, পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সহ ধন্যবাদ আপনাকে। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।